নবম জাতীয় পে স্কেল, যা জানা দরকার, যা বলা হয় না। ২২ লাখ মানুষের সবচেয়ে বড় অপেক্ষার পূর্ণাঙ্গ বিশ্লেষণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে স্বাগতম। আজ ৩০ জুন ২০২৬। কাল থেকে নতুন অর্থবছর, আর এই একটি দিনের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ২২ লাখ সরকারি কর্মচারী আর ৯ লাখ পেনশনভোগীর ১১ বছরের প্রতীক্ষা। আজকের এই পর্বে আমরা শুধু ঘোষণা পড়ব না, আমরা প্রশ্ন করব, অনেক কথা বলবো যা সাধারণত বলা হয় না, মানুষের গল্প শুনব, অর্থনীতির ভেতরে যাব, আর সবশেষে এমন একটা ছবি তুলে ধরব যা দেখলে বুঝবেন নবম পে স্কেল আসলে শুধু বেতন বৃদ্ধির দলিল নয়, এটা একটা রাষ্ট্রের নিজের মানুষদের প্রতি দায়বদ্ধতার পরীক্ষা। তো শুরু করা যাক। প্রথম পর্ব, কি নিশ্চিত কি অনিশ্চিত, গুজব থেকে সত্য আলাদা করা। গত কয়েক সপ্তাহে এই বিষয়ে এত তথ্য ছড়িয়েছে যে সত্যিকারের চিত্রটা অনেকের কাছে ঝাপসা। তাই প্রথমেই পরিষ্কার করা দরকার, যা নিশ্চিত, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন নতুন পে স্কেল আসছে। ২০২৬ থেকে ২৭ বাজেটে এর জন্য ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে। গেজেট পরে আসলেও সেদিন থেকে বকেয়া পাওয়া যাবে। যা এখনও অনিশ্চিত, গেজেট ঠিক কোনো দিন আসবে। ২ ধাপে হবে নাকি ৩ ধাপে, সচিব কমিটি এখনও চূড়ান্ত করেনি। ইনক্রিমেন্ট ফিক্সেশনের সুনির্দিষ্ট ফর্মুলা, ভাতাগুলো কখন বাড়বে, যা সম্পূর্ণ মিথ্যা। সামাজিক মাধ্যমে ছড়ানো গ্রেড ধরে বেতনের তালিকা, নির্দিষ্ট তারিখে গেজেট আসবে বলে দাবি করা পোস্ট এবং সরকার পে স্কেল বাতিল করছে ধরনের গুজব। এই ভিত্তির ওপর দাঁড়িয়ে এখন গভীরে যাব। দ্বিতীয় পর্ব, ১১ বছর কেন, একটি দীর্ঘ অপেক্ষার কারণ। ২০১৫ সালে অষ্টম পে স্কেল এসেছিল। নিয়ম অনুযায়ী ২০২০ সালে নবম পে স্কেল আসার কথা, কিন্তু ২০২০ সালে আসে করোনা মহামারী। পুরো পৃথিবী থমকে যায়। বাংলাদেশের অর্থনীতিতেও তার আঘাত পড়ে। পে স্কেলের আলোচনা পিছিয়ে যায়। করোনার ধকল কাটতে না কাটতেই আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক মূল্যস্ফীতি। জ্বালানি, খাদ্য সবকিছুর দাম বাড়ে। বাংলাদেশের বাজারে সেই ঢেউ আছড়ে পড়ে। ২০২৩ থেকে ২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তন, নতুন সরকার এলো। নতুন প্রেক্ষাপটে পে স্কেলের প্রতিশ্রুতি আবার সামনে এলো। ২০২৫ সালে নতুন বেতন কমিশন গঠিত হয়। তারা তাদের সুপারিশ জমা দেয়। এরপর সচিব কমিটি সেই সুপারিশ পর্যালোচনা করতে থাকে। আর এখন আমরা সেই সিদ্ধান্তের দোরগোড়ায়। শুধু অনীহার কারণে বিলম্ব হয়নি, বাধ্যবাধকতা ছিল, কিন্তু তাতে কর্মচারীদের কষ্ট এক কণাও কমেনি। তৃতীয় পর্ব, মূল্যস্ফীতির নিষ্ঠুর গণিত। আপনার বেতন আসলে কতটা কমেছে, এখানে একটু গণিত করব, কারণ সংখ্যাটা না জানলে পে স্কেলের প্রয়োজনীয়তা অনুভব করা যায় না। ২০১৫ থেকে ২০২৬ পর্যন্ত ১১ বছরে বাংলাদেশে সামগ্রিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে প্রায় ১০০ থেকে ১১৫%। মানে ২০১৫ সালে একজন কর্মচারী ১০০ টাকায় যা কিনতেন, আজ তা কিনতে ২০০ থেকে ২১৫ টাকা লাগে। এদিকে বার্ষিক ৫% ইনক্রিমেন্ট দিয়ে ১১ বছরে বেতন বেড়েছে ৫০ থেকে ৬০% মতো। হিসেবটা পরিষ্কার, বেতন বেড়েছে ৬০%, কিন্তু জিনিসের দাম বেড়েছে ১০০%-এর বেশি। অর্থাৎ সংখ্যায় বেতন একই থাকলেও আসল ক্রয় ক্ষমতা প্রায় অর্ধেক হয়ে গেছে। এটা অদক্ষতার সমস্যা নয়, এটা একটা গাণিতিক বাস্তবতা, যার ভার বহন করছেন ২২ লাখ মানুষ। চতুর্থ পর্ব, ৪টি মানুষের গল্প, ২২ লাখের প্রতিনিধি নীতি আলোচনায় মানুষ হারিয়ে যায়। আজ ৪ জনের গল্প বলবো। এরা কাল্পনিক, কিন্তু তাদের বাস্তবতা সম্পূর্ণ সত্যিকারের। হাসিনা বেগম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, নীলফামারী, বয়স ৪২, ১৩ বছরের চাকরি, মূল বেতন ১৩,০০০, সব মিলিয়ে ২২ থেকে ২৩,০০০। প্রতিদিন ভোর ৫:৩০টায় উঠে ৩.৫ কিলোমিটার পথ হেঁটে স্কুলে যান, কারণ সিএনজি ভাড়া দিতে গেলে মাসের শেষে টানাটানি পড়বে। তার বড় মেয়ে এবার এসএসসি দিয়েছে। ভালো কলেজে পড়ার স্বপ্ন আছে মেয়ের, কিন্তু কলেজের খরচ জোগাড়ের টাকা নেই। রাতে বিছানায় শুয়ে মেয়ের ভবিষ্যতের কথা ভাবলে ঘুম আসে না। ১৫ বছর দেশের শিশুদের ভবিষ্যৎ গড়েছেন, নিজের মেয়ের ভবিষ্যৎ কে গড়বে? করিম সাহেব, উপজেলা স্বাস্থ্যকর্মী, কিশোরগঞ্জ, বয়স ৪৫, ২০ বছরের চাকুরি, বর্ষায় হাঁটু সমান পানিতে হেঁটে রোগীর কাছে যান। ডেঙ্গুর মৌসুমে রাত থাকতে কাজ শুরু করেন। মূল বেতন ১৬,০০০, সব মিলিয়ে ২৮ থেকে ৩০,০০০। বড় ছেলে মেডিকেলে ভর্তির স্বপ্ন দেখে, কিন্তু বেসরকারি মেডিকেলের খরচ মেটানোর সামর্থ্য নেই। তিনি একবার বলেছিলেন, আমি রোগীকে বাঁচাতে পারি, কিন্তু নিজের পরিবারকে একটা সম্মানজনক জীবন দিতে পারি না।
রহিমা বেগম, অবসরপ্রাপ্ত নার্স, ময়মনসিংহ, বয়স ৭০, ৩০ বছর রোগীদের সেবা করেছেন, মাসে পেনশন পান ১৪,০০০ টাকা। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধ প্রতি মাসে ৫,০০০, বাকি ৯,০০০-এর সংসার চালান। ছেলে সাহায্য করে, কিন্তু ছেলেরও সংসার আছে। তিনি বলেছিলেন, সারা জীবন মানুষকে সেবা করলাম, এখন নিজের পেটের ওষুধ কিনতে হিসাব করতে হয়। সালমান, নতুন বিসিএস কর্মকর্তা, ঢাকা, বয়স ২৭, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে পাশ করা মেধাবী ছেলে। চাকরিতে যোগ দেওয়ার আগে দুটো অফার ছিল, একটি বহুজাতিক কোম্পানিতে ৬০,০০০ টাকা, আরেকটি সরকারি চাকরি। বাবার ইচ্ছায় সরকারি চাকরিতে গেছেন। প্রথম মাসে বেতন পেয়েছেন ২২,০০০, ঢাকায় বাসা ভাড়ায় ১২,০০০। এখন মাঝে মাঝে ভাবেন সিদ্ধান্তটা ঠিক হয়েছিল কিনা। এই ৪টি গল্প ৪ লাখ নয়, ২২ লাখ মানুষের প্রতিনিধি। নবম পে স্কেল এই প্রতিটি মুখে একটু স্বস্তি আনতে পারে, যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়। পঞ্চম পর্ব, প্রস্তাবিত কাঠামো, সংখ্যায় কি আছে, এখন সংখ্যায় আসা যাক। মনে রাখবেন, এগুলো বেতন কমিশনের সুপারিশ, চূড়ান্ত গেজেটে পরিবর্তন হতে পারে। সবচেয়ে নিচের ২০ গ্রেডে বর্তমান মূল বেতন ৮,২৫০ থেকে বাড়িয়ে প্রায় ২০,০০০ টাকার প্রস্তাব, বৃদ্ধির হার ১৪০% বেশি। সর্বোচ্চ প্রথম গ্রেডে ৭৮,০০০ থেকে বেড়ে ১,৬০,০০০-এর প্রস্তাব, বৃদ্ধির হার প্রায় ১০৫%। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন, নিচের গ্রেডে বৃদ্ধির হার বেশি, উপরে কম। এটা সামাজিক ন্যায়বিচারের একটা প্রকাশ। যারা সবচেয়ে কষ্টে, তারাই আনুপাতিকভাবে সবচেয়ে বেশি পাচ্ছেন। তবে একটা সত্যি কথাও বলতে হবে, ৮,০০০ থেকে ২০,০০০ মানে ১২,০০০ টাকা বৃদ্ধি। এই ১২,০০০ টাকা কি আজকের ঢাকায় একটা পরিবারের জন্য যথেষ্ট? এই প্রশ্নের উত্তর সহজ নয়। ষষ্ঠ পর্ব, ধাপে ধাপে কেন, বাজেটের কঠিন সমীকরণ। অনেকেই প্রশ্ন করেন, এক ধাপে পুরোটা দেওয়া হচ্ছে না কেন? পুরো পে স্কেল একবারে বাস্তবায়ন করতে বিশাল পরিমাণ অতিরিক্ত অর্থ লাগবে। এই টাকা একবারে জোগাড় করতে গেলে সরকারকে হয় বেশি ঋণ করতে হবে, নয়তো উন্নয়ন প্রকল্পে কাটছাঁট করতে হবে। আরেকটা ঝুঁকি আছে, মূল্যস্ফীতি। বাজারে হঠাৎ বিপুল পরিমাণ টাকা ঢুকলে চাহিদা বাড়ে, দাম বাড়ে। তখন বেতন বাড়লেও ক্রয় ক্ষমতার সেভাবে বাড়ে না। কর্মচারীরাই শেষমেশ ক্ষতিগ্রস্ত হন। তাই ধাপে ধাপে বাস্তবায়ন, অর্থনীতির ভাষায় একটা বৈজ্ঞানিক পদ্ধতি। কিন্তু কর্মচারীদের কাছে এই যুক্তি প্রায় অসহিষ্ণু মনে হয়, কারণ তাদের সংসার ধাপে ধাপে চলে না। বাজারের দোকানি কিস্তিতে বাকি রাখেন না। এখানেই একটা গভীর টানাপোড়েন। রাষ্ট্রের সামষ্টিক আর্থিক স্থিতিশীলতা বনাম একজন মানুষের তাৎক্ষণিক প্রয়োজন, দুটোই সত্য। আর এই দুইয়ের মাঝামাঝি কোথাও সরকারকে প্রতিটি সিদ্ধান্ত নিতে হয়। সপ্তম পর্ব, যারা সবচেয়ে কম পান, নিচের গ্রেড ও পেনশনভোগীদের কথা। সাম্প্রতিক বৈঠকগুলোর সূত্র জানাচ্ছে, এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন একাদশ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা। বাজারের তীব্র চাপ মোকাবিলায় তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পেনশনভোগীদের বিষয়েও আলোচনায় ইতিবাচক ইঙ্গিত আছে। ২০,০০০ টাকার নিচে পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে পেনশন প্রায় দ্বিগুণ করার প্রস্তাব আলোচনায় আছে। পেনশনভোগীদের বিষয়টা একটু আলাদাভাবে ভাবা দরকার। তারা কোনো আন্দোলন করতে পারেন না, বয়স হয়েছে, শরীর সায় দেয় না। তারা নীরবে অপেক্ষা করেন। যারা চিৎকার করতে পারেন না, তাদের কথাও মনে রাখাটাই রাষ্ট্রের দায়িত্ব। অষ্টম পর্ব, কর্মচারী সংগঠনের পুরনো দাবি, কোনটা পেলেন, কোনটা পেলেন না। কর্মচারী সংগঠনগুলোর শুধু বেতন বৃদ্ধির দাবি নয়, আরও কিছু দীর্ঘদিনের দাবি আছে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবি। আগে নির্দিষ্ট বছর চাকরি পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে উপরের ধাপে যাওয়া যেত। অষ্টম পে স্কেলে এটি বাতিল হয়েছিল। ফিরে আসলে দীর্ঘ সেবার স্বীকৃতি মিলবে। পেনশন গ্র্যাচুইটির হার পুনর্নির্ধারণ ও ১০০% পেনশন নিশ্চিত করার দাবিও দীর্ঘদিনের। জানুয়ারি থেকে বকেয়ার দাবি এখনও সরকারি ঘোষণায় নেই। এই দাবিগুলো কতটা গেজেটে ঠাঁই পাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নবম পর্ব, পে ফিক্সেশন। আপনার বেতন ঠিক কিভাবে নির্ধারণ হবে? গেজেট প্রকাশের পর সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি হয় পে ফিক্সেশন নিয়ে। পে ফিক্সেশন মানে পুরনো বেতন কাঠামো থেকে নতুনে আপনার বেতন নির্ধারণের প্রক্রিয়া। সাধারণত দুটি পদ্ধতিতে হয়, বর্তমান মূল বেতনের ওপর একটি গুণক প্রয়োগ করে, নয়তো আপনার গ্রেড ও চাকরির বছর দেখে নতুন কাঠামোতে একটি ধাপে সরাসরি বসানো হয়। যিনি বেশি বছর চাকরি করেছেন, তিনি উঁচু ধাপ থেকে শুরু করবেন, অর্থাৎ অভিজ্ঞতার একটা স্বীকৃতি আছে। এখনই যা করবেন,
সার্ভিস বুক হালনাগাদ আছে কিনা নিশ্চিত করুন। গ্রেড, মূল বেতন ও যোগদানের তারিখ সম্পর্কে পরিষ্কার থাকুন। গেজেটের পর দপ্তরের হিসাব বিভাগের নির্দেশনা মেনে চলুন। একটা সতর্কতা, টাকা দিলে পে ফিক্সেশন দ্রুত হবে ধরনের প্রলোভনে পা দেবেন না। সরকারি প্রক্রিয়া এভাবে হয় না। 10ম পর্ব, দুর্নীতি ও মেধা পলায়ন, দুটো সংকট যেখানে পে স্কেল ভূমিকা রাখতে পারে। এই দুটো বিষয় নিয়ে খুব কম মানুষ কথা বলেন, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ। দুর্নীতির সঙ্গে বেতনের সম্পর্ক। যখন একজন কর্মচারীর বেতনে সংসার চলে না, তখন বিকল্প পথের প্রলোভন আসে। সিঙ্গাপুর, ডেনমার্ক বা নিউজিল্যান্ডের মতো কম দুর্নীতির দেশগুলোতে সরকারি বেতন বাজারের সঙ্গে প্রতিযোগিতামূলক। এটা কাকতালীয় নয়। 9ম পে স্কেল দুর্নীতি একা নির্মূল করবে না, কিন্তু আর্থিক চাপের কারণে যে দুর্নীতি হয় সেটা কমাতে পারবে। মেধা পলায়ন। ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট থেকে প্রথম শ্রেণীতে পাশ করা একজন তরুণের সামনে বহুজাতিক কোম্পানিতে 60,000 বনাম সরকারি চাকরিতে 22,000-এর সুযোগ থাকলে তিনি কোনটা বেছে নেবেন? এই পার্থক্যটাই প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা খাতে মেধা সংকট তৈরি করছে। নতুন পে স্কেল যদি সরকারি চাকরিকে সত্যিকার অর্থে আকর্ষণীয় করতে পারে, তাহলে মেধাবীরা আবার রাষ্ট্রের দিকে ফিরবেন, আর মেধাবীরা এলে পুরো দেশের সেবার মান বাড়বে। 35,000 কোটি টাকা তাই শুধু খরচ নয়, এটা একটা বিনিয়োগ। একাদশ পর্ব, যা এখনো বলা হয়নি। অমীমাংসিত প্রশ্নগুলো সততার সঙ্গে বলতে গেলে এই মুহূর্তে অনেক কিছুই অস্পষ্ট। ইনক্রিমেন্ট ফিক্সেশনের সুনির্দিষ্ট পদ্ধতি প্রকাশিত হয়নি। 2 না 3 ধাপ, সরকারি অবস্থান এখনও বদলাচ্ছে। গেজেট জুনে আসার কথা থাকলেও জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত গড়াতে পারে। বিভিন্ন ক্যাডার এবং সশস্ত্র বাহিনীর জন্য আলাদা বিধান কেমন হবে তাও পরিষ্কার নয়। এই অনিশ্চয়তাগুলো লুকিয়ে রাখার কিছু নেই। একটি জাতীয় পে স্কেল চূড়ান্ত হওয়া পর্যন্ত বহু পক্ষের সমঝোতার মধ্য দিয়ে যেতে হয়। গেজেট প্রকাশের আগে যে কোনো তালিকাই অনুমান মাত্র। দ্বাদশ পর্ব, মনস্তত্ত্বের কথা। টাকার চেয়ে যা বড়, বছরের পর বছর অবমূল্যায়িত বেতনে কাজ করা। একজন মানুষের ভেতরে শুধু আর্থিক কষ্ট হয় না, মর্যাদার কষ্টটা অনেক সময় আরও গভীর। বাচ্চার ইচ্ছা পূরণ করতে না পারার গ্লানি, সহকর্মীর সঙ্গে চায়ের বিলটা না দিতে পারার লজ্জা, স্বামী বা স্ত্রীর কাছে ব্যর্থ মনে হওয়ার অনুভূতি। এগুলো কোনো সরকারি নথিতে ধরা যায় না, কিন্তু এই অনুভূতিগুলোই প্রতিদিন মানুষকে ভেতর থেকে কুরে কুরে খায়। নতুন পে স্কেল একটা বার্তাও বহন করে। রাষ্ট্র বলছে, আমরা তোমাদের দেখছি, তোমাদের পরিশ্রম, তোমাদের ত্যাগ সব স্বীকৃত। এই মনস্তাত্ত্বিক বদলটাই হয়তো সবচেয়ে বড় পরিবর্তন। ত্রয়োদশ পর্ব, শেষ কথা। একটি রাষ্ট্রের পরীক্ষা। প্রিয় দর্শক, এতক্ষণ অনেক কথা বললাম, শেষে একটাই কথা বলতে চাই। একটি দেশ চেনা যায় তার বড় স্থাপনা দিয়ে নয়, চেনা যায় সে তার সাধারণ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করে তা দিয়ে। যে শিক্ষক গ্রামের শিশুদের পড়ান, যে স্বাস্থ্যকর্মী রাত 3টায় রোগীর পাশে থাকেন, যে পুলিশ ঈদের রাতে ডিউটি করেন, যে প্রশাসনিক কর্মচারী দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান, এই মানুষগুলোর সঙ্গে রাষ্ট্রের আচরণ দিয়ে। 9ম পে স্কেল সেই পরীক্ষার একটা উত্তর। দেরিতে হলেও রাষ্ট্র বলছে, আমরা তোমাদের ভুলিনি। আমরা আশা করি গেজেট দ্রুত আসবে, বাস্তবায়ন সুষ্ঠু হবে, আর হাসিনা বেগম, করিম সাহেব, রহিমা বেগম, সালমান, এই প্রতিটি মানুষ তার প্রাপ্য মর্যাদা ও অর্থ পাবেন। যে কোনো নতুন আপডেট এলেই আমরা জানাবো। চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বেলটি প্রেস করে রাখুন। এই ভিডিও আপনার চেনা সকল সরকারি কর্মচারীর সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।